তিন বন্ধু রাজু, কমল আর অরিজিৎ বেরিয়েছে দুর্গাপুজোর চাঁদা তুলতে। প্রতি বছরের মতো এবছরও তাদের ইচ্ছে পাড়ায় বেশ বড় করে দুর্গাপুজো করার। তখন দুপুরবেলা সকলেই যে যার ঘরে দরজা জানালা বন্ধ করে ঘুমোচ্ছে। কিরে, চাঁদা কাটতে তো বেরোলাম, কিন্তু আগের বছরের মতো যেন না হয়। কেউই চাঁদার টাকা ঠিক মতো দিতে চাইল না, শেষে পুজোর বেশিরভাগ টাকাই আমাদের পকেট থেকে দিতে হলো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো, কিচ্ছু। তোর এই তোতলামিটা এটা থামাতো। সারাদিন খালি তুতলেই যাচ্ছে। এই এটাকে না বলি কি বলবো, আমাদের সঙ্গে আনাটাই এটাকে ভুল হয়েছে। দেখ হরি, তুই কিন্তু খুব তোরা নিজেদের মধ্যে ঝগড়া থামাতো। চাঁদা কাটতে এসছিস, সেই কাজটাই কর মন দিয়ে। হ্যাঁ তাই চল। তা প্রথমে কোন বাড়িতে যাবি? কেন প্রথমে অলোক কাকুদের বাড়ি? অলোক কাকার বাড়ি? ও বাবা, ওটা কিটে, চাঁদা দিলে হয়। আগের বারে কথাটা মনে আছে তো? সে তো জানি, আমরা বরং কাকুর কাছে নয় কাকিমার কাছে চাঁদা চাইবো। পাড়ার ছেলেদের আবদার কাকিমা হয়তো চাঁদা দিয়েও দিতে পারে। তোরা যাই বলিস, সুধা কাকিমা কিন্তু খুব সুন্দরী তো, সে তুই না বললেও জানি। সত্যি বাবা, ওরকম একটা হাড় কিপটে বজ্জাতের যে এরকম একটা সুন্দরী যুবতী বউ কিভাবে হয়? টাকা টাকা বুঝলি, টাকার খেলা। অলোক কাকার টাকা আছে, তাই ওরকম একটা সুন্দরী বউ জুটেছে। আমাদের টাকাও নেই, তাই সুন্দরী কেন একটা বান্দরী গার্লফ্রেন্ডও জোটে না। নে দেরি করিস নে, চল 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 চাঁদা কাটতে চল। একটা বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালো রাজু। মিনিট কয়েক পর দরজা খুললেন একজন সুন্দরী যুবতী বিবাহিতা মহিলা। কাকিমা? কাকিমা? হোয়াট ডু ইউ মিন কাকিমা? আমাকে দেখে কি তোমাদের বয়স্ক মনে হচ্ছে? আমাকে তোমরা বৌদি বলে ডাকবে, ওকে? না মানে কাকিমাই বৌদি, আমরা আসলে সে কি, তোমরা এতজন মিলে আমার বাড়িতে এই অবেলায় চা খেতে এসেছো, কিন্তু ঘরে চিনি নেই গো। আমি তো আসলে গ্রিন টি খাই, আর ও তো চা একদম পছন্দই করে না। না মানে কাকিমা, মানে বৌদি, আমরা আসলে এবারের এই আমাদের পাড়ার দুর্গাপুজোর চাঁদাটা নিতে এসেছি। ও, চাঁদা নিতে এসেছো? সে ব্যাপারে তো আমি কিছু জানি না, ও জানে। দাঁড়াও, ওকে ডেকে দিচ্ছি। ওগো শুনছো? দেখো, পুজোর চাঁদা কাটতে এসেছে। মহিলার ডাক শুনে বাড়ির ভেতর থেকে একজন কালো স্বর্ণা মতো লোকের আগমন ঘটল। পরনে স্যান্ডো গেঞ্জি আর ছাই রঙের লুঙ্গি। কি হয়েছে গো? ও তোরা, তা এই সময় কি মনে করে? আসলে আমাদের এই বছরের পুজোর চাঁদাটা নিতে এসেছি আর কি, ওই জন্য। ও, পুজোর চাঁদা? হ্যাঁ, এবার আমাদের রজত জয়ন্তী বর্ষ, তাই একটু বড় করেই করছি। তা কত কাটবো কাকু? হ্যাঁ, না না, 1 টাকা কেন, একটু বেশি করেই কাট। তোরা বরং 11 টাকা কাট। না, আমরা আসলে বলতে চাইছিলাম 1001 টাকা কাটলাম। 1001 টাকা বলিস কি হে? কাটতে চাইলে কাট, দেব তো আমি আমার পছন্দ মতো। ছেলেরা চাঁদা কেটে বিলটা ভদ্রলোকের হাতে ধরিয়ে দিল। একটু দেখবেন কাকু? 3 দিন পরে এসে টাকাটা নিয়ে যাস। এখন আয় তোরা, এই যে ভেতরে চলো, ভর দুপুরে যত সব। কথাটা বলে ওরা চলে যাওয়ার আগেই ভদ্রলোক দরজা বন্ধ করে দিল। বড্ড অভদ্র লোক একখানা। আমার তো মনে হয় না চাঁদা দেবে বলে। ঠিক বলেছিস। তা এবার কোথায় যাবি? চল তিনকড়ি বাবুর বাড়িতে। তিনকড়ি বাবু? ও বাবা,
ও তো আরেকটা কিপ্টে, জীবনেও বিয়ে থা করলো না। বাড়ির সবাই মারা গেছেন, উনি একা যক্ষপুরীর মতন বাড়িটা একেবারে পাহারা দিয়ে বসে আছে। চল তবে ওনার বাড়িতেই যাই। একটা বাড়ির দরজার সামনে এসে দরজা ঠকঠক করলো রাজু। কাকু বাড়িতে আছে? দরজা খুলে বেরোলেন একজন ভদ্রলোক। তার বয়স 50-55 বছর হবে। দোহারা চেহারা, মাথার মাঝখানে টাক। আরে তোরা যে কি মনে করে? আমরা আসলে এবছরের পুজোর চাঁদাটা। অরিজিতের কথা শেষ হওয়ার আগে হঠাৎ তিনকড়িবাবু প্রচন্ড শব্দ করে হাঁচি দিয়ে উঠল। ছেলেরা সব এক পা পিছিয়ে গেল। তা কি যেন বলছিলিস তোরা? ও হ্যাঁ, পুজোর চাঁদাটা। আগে হ্যাঁ কাকু, বলছিলাম। তা কি জানিস তো, আমার পিস্তুত মামার ছোট শালার খুড়তুতো ভাইয়ের ছেলেটার খুব অসুখ। কি অসুখ জানিস? হাঁপানি, বুঝলি? বাচ্চা একটা ছেলে দিব্যি খেলাধুলা করছে, হঠাৎ করে উঠল হাঁপানি। তা সে এমন হাঁপানি, একেবারে কাহিল হয়ে পড়ল। হ্যাঁ, আসলে আমাদের চাঁদাটা। তা আমি ওর বাবার সাথে কথা বললাম একদিন এ নিয়ে। বললাম একটু যদি ভেলোরে নিয়ে গিয়ে ছেলেটার চিকিৎসা করা যেত তাহলে সুস্থ হয়ে যেত। তা সে কি বলল জানিস? এই জন্য কারো কোনো উপকার করতে নেই। বললে, আমার অবস্থা তো বুঝতেই পারছো, সামান্য রোজগার। তা তোমরা যদি কিছু দিয়ে সাহায্য করো তবে একটু চিকিৎসা করাতে পারি। আমি তো স্পষ্টই না বলে দিলাম। আমি কোথায় পাবো বল? বাপ ঠাকুরদার রেখে যাওয়া তো এই পৈতৃক সম্পত্তিটুকুই আছে, তাই ভাঙিয়েই খাচ্ছি। তা তোরা পুজোর চাঁদার কথা কি বলছিলি না? হ্যাঁ, আসলে আমাদের রজত জয়ন্তী বর্ষ তো, তাই বলছিলাম। তা কাট, যা পারবো সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। রাজু চাঁদা কেটে বিলটা তিনকড়িবাবুর হাতে দিল। আসছি কাকু, একটু দেখবেন কবে আসবো চাঁদাটা নিতে। আয় কাল পরশু করে। তিন বন্ধু সেখান থেকে প্রস্থান করল। তিনকড়িবাবুর কথা শুনে মনে হলো উনি অত টাকা চাঁদা দেবেন না। হ্যাঁ, সে কারণে দেখলি না আমাদের 1000 ফিরিস্তি শুনিয়ে দিল। হ্যাঁ, এবার তবে কোনো চল শ্বেতা কাকিমার বাড়ি চল, স্কুল টিচার আছেন, হয়তো চাঁদাটা দিয়েও দিতে পারেন। ওনার মেয়েটাকে না খুব 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 সুন্দর। তবে তোর সঙ্গে পড়বে বলে আশা করিস না। আর এই শ্বেতা কাকিমা যদি জানতে পারে তুই ওর মেয়েকে লাইক করিস, তবে একেবারে মুড়ো ঝাঁটা নিয়ে তোকে তাড়া করবে। দেখ, তুই কিন্তু বেশি। তোরা ঝগড়া না করে চল তো। যখনই তোরা দুজন একসাথে হোস তখনই শুধু ঝগড়া। রাজু বাড়ির কলিং বেলটা টিপতে বাড়ির দরজা খুললেন একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে জামদানি সিল্ক। ও তোমরা এখন এই সময় কিছু দরকার নাকি? আসলে এবছরের দুর্গাপুজোর চাঁদাটা। রাজু চাঁদাটা কেটে বিলটা ভদ্রমহিলার হাতে দিল। 1001 টাকা। আচ্ছা, কাল এসে তাহলে টাকাটা নিয়ে যেও। ও, আমি আবার কাল থাকবো না, স্কুলে যাব। আমার কাজের মেয়ের কাছে টাকাটা রেখে যাব, তোমরা নিয়ে যেও, কেমন? কাকিমা, আপনার মেয়েকে দেখছি না তো। হ্যাঁ, ও বাড়িতে নেই? হ্যাঁ না, ও টিউশনে গেছে। কেন বলো তো? আমার মেয়ের কথা হঠাৎ জিজ্ঞেস করছো কেন? কিছু না, ও আসলে এমনিই জিজ্ঞাসা করছিল।
আসলে চল রাজু, ওই বাড়িতেও যেতে হবে। চ চ চ চ চ কমল, আয় বলছি, চল। ভদ্রমহিলা কিছু বলবার আগেই তারা সেখান থেকে চলে গেল। এরপর কিছুটা দূরে এসে, সত্যি কমল, তুই পারিসও বটে, ভালোই তো চলছিল, হঠাৎ করে ওনার মেয়ের কথা জিজ্ঞেস করতে গেলি কেন? ও ওই রকমই। এখন চল অসিত কাকুদের বাড়িতে চল। অসিত কাকু বলিস কি হে? উনি যা জ্ঞানী মানুষ, তা আমাদের দেখলেই তো হাজার রকমের প্রশ্ন করে বসবে। তাজা বলেছিস। উনি এই এই তুই একটু চুপ কর তো। প্রশ্ন করলে করবে, না হয় উনি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, অনেক কিছুই জানেন, তাই বলে আমরাও কি কম যাই নাকি? কেন, আমরা কি গ্র্যাজুয়েট নই? আমরা তো সকলেই গ্র্যাজুয়েট। তোর মনে নেই স্কুলে থাকতে আমি প্রতি বছর ফার্স্ট কি সেকেন্ড হতাম? আচ্ছা ঠিক আছে, চ তাহলে। তিন বন্ধু একটা দরজার সামনে এসে কলিং বেল বাজালো। ভেতর থেকে একটা বেশ গম্ভীর আওয়াজ এলো। কে? আমরা অসিত কাকু, আসলে পাড়ার ছেলেরা। আরে তোরা যে, আয় আয় ভেতরে। রাজুর কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে গেল। যিনি দরজা খুললেন তার বয়স 60-এর বেশি হলেও তার সদা হাস্যময় মুখ আর কালার করা কালো চুল দেখলে যুবক বলেই মনে হয়। না না কাকু, ভেতরে আসবো না। আমরা আসলে এসছি ওই আমাদের পাড়ার যে দুর্গা পুজো হবে, হ্যাঁ, তার চাঁদাটা নিতে। হ্যাঁ হ্যাঁ। ও, তোরা দুর্গা পুজো করবি না? আচ্ছা, দুর্গা পুজো তো করবি, বলতো দেখি দুর্গা ঠাকুর বানান কি? দুর্গা ঠাকুর ওই ওই তো দীর্ঘ। হলো না ভুল ভুল। দুর্গা বানান হলো দয় হস্যু গয় রে, দীর্ঘ হয় দূরত্ব বানান। আচ্ছা, এবার তোরা বলতো দেখি দুর্গা ঠাকুরের বাহন যে সিংহ, তাকে কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন মানে? ওরা তিন বন্ধু ওর দিকে তাকিয়ে মাথা চুলকোতে লাগলো। হিমালয় দিয়েছিলেন। তোরা তো সব ইয়ং ছেলে, যদি এরকম পৌরাণিক বিষয় না জানিস তবে দেশটা কিভাবে এগোবে বলতো? তোরাই তো দেশের ভবিষ্যৎ। আচ্ছা কাকু, তবে চাঁদাটা কাটি। অরিজিৎ চাঁদা কেটে সেটা অসিত বাবুর হাতে দিল। 1001 টাকা। আচ্ছা বলতো, এই 1001 সংখ্যাটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? না মানে কাকু, আমরা তাহলে এখন আসি, অন্য বাড়িতেও তো যেতে হবে। নমস্কার। আরে 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 উত্তরটা তো শুনে যা। 1001 যৌগিক সংখ্যা, 11 দ্বারা বিভাজ্য। কিন্তু অসিত বাবুর উত্তর শোনার জন্যে ওরা কেউ সেখানে আর দাঁড়িয়ে থাকলো না। উফ, কি বাঁচান, বেঁচে গেছি। নইলে একেবারে প্রশ্নে একবারে জর্জরিত করে দিচ্ছিল। হ্যাঁ ঠিকই বলেছিস। এবার তবে কোন বাড়িতে যাবি? চল তবে রতন। রতন কাকু সে তো আরেকজন, আমাদের চিনতে পারলে হয়। যা ভোলা মন ওনার, কোন দিন হয়তো শুনবো নিজের নামটাই ভুলে গেছেন। আরে চিনতে না পারলে চিনি নে, তোকে আর তোতলাতে হবে না। দেখ, রতন কাকার বাড়ি চলে এসেছে। রতন কাকার নাম ধরে ডাক দিতেই দরজা খুলে বেরোলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। মাথার মাঝখানে টাক, দাঁড়ি গোপ পরিপাটি করে কামানো, চোখে মাইনাস পাওয়ারের চশমা। আরে তোমরা যে, এসো এসো। তাই সাত সকালবেলাতে কি মনে করে? হ্যাঁ, রতন কাকার কথা শুনে ওরা তিনজন ওর মুখের দিকে তাকালো। রতন কাকা সবকিছু ভুলে যায় এই কথা অবশ্য ঠিকই, তা বলে দুপুরবেলাকে সকালবেলা বলবে? কাকু এখন তো সকালবেলা নয়, এখন তো দুপুরবেলা, এখন তো 3টে বেজে গেছে। ও হ্যাঁ, সকাল করিয়ে তো একেবারে দুপুর হয়ে গেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তা তোমরা হঠাৎ আমার কাছে, হ্যাঁ, কি মনে করে? কাকু আমরা আসলে আপনার কাছে দুর্গাপুজোর চাঁদাটা মানে
আমাদের পাড়ায় এই দুর্গাপুজো করবো, তার চাঁদাটা। দুর্গাপুজো? তা দুর্গা ঠাকুর কোনটা যেন? হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে। সেই যার হাতে খাড়া দীপ পার করে থাকেন তিনি তো? না না, দুর্গা ঠাকুর কাকু, আপনি একটু ভুল বলছেন। উনি আসলে কালী ঠাকুর। আমরা দুর্গা পুজোর কথা বলছি। দেবী দুর্গা, হাতে ত্রিশূল, 10টা হাত, বাহন সিংহ, সঙ্গে থাকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দুর্গা পুজো সে তো শরৎকালে হয়। আসলে কি বলতো ভাইয়া, বয়স হচ্ছে তো, তাই সবকিছুই কেমন যেন একটু ভুলে যায়। তাহলে চাঁদাটা কাটি কাকু? চাঁদাটা কি জিনিস বলতো? ও হ্যাঁ, মনে পড়েছে। যে ছোটবেলায় আমাদের জ্যামিতি বক্সে অঙ্ক করার সময় ইউজ করতাম, তাই না? সেই যে চাঁদা দিয়ে। আচ্ছা, হ্যাঁ ঠিক মনে পড়েছে। এবার অরিজিতের বেশ একটু রাগ আর অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি উল্টো পাল্টা কিছু কথা শুনিয়ে দিক এই লোকটাকে। না, চাঁদা মানে পুজোয় কত টাকা দেবেন তার রসিদ। আসলে পুজোর খরচা বাবদ আমরা সকলের বাড়ি থেকে কিছু কিছু করে টাকা সংগ্রহ করি, যা দিয়ে পুজোর কাজ সম্পন্ন হয়। তাই হলো চাঁদা, অর্থাৎ আপনি আমাদের পুজোর খরচ বাবদ যে টাকা দেবেন তার রসিদ। ও হ্যাঁ, চাঁদা না? আচ্ছা, ভুলে গিয়েছিলাম, আসলে বয়স হচ্ছে তো। এই নিন কাকু, আমরা তাহলে আসলাম, কাল এসে টাকা নিয়ে যাব। রতনবাবু বিলটা নিয়ে কিছু বলবার আগেই তারা চলে এলো সেখান থেকে। যা বাঁচলাম, যা শুরু করেছিল, আর একটু হলে ওখানেই আমার একবারে হার্ট অ্যাটাক হয়ে যেত। রাজু, তুইও পারিস বটে। সব রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটা জরুরি। তা এবার কোন বাড়িতে যাব? এবার চল এক কাজ করি, সৌরভদার বাড়ি। সৌরভদার বাড়িতেই যাই। সৌরভদা? কিন্তু সৌরভদা তো মনে হয় এই সময় বাড়িতে থাকবে না, অফিসে গিয়ে থাকবে। দাদা না থাকবে বউ? তোকে আর তুতলাতে হবে না, বৌদি থাকবে তো। তো বৌদির যা মুখ, বাবা গো, আমাদের চাঁদাটা দিলে হয়। হ্যাঁ, সৌরভদা ওরকম শান্তশিষ্ট একটা ছেলে, আর তার বউটা হয়েছে একেবারে দজ্জাল একজন মহিলা। আর দেখ, ওর ওই ছেলেটাও হচ্ছে তেমন, কখনো বাড়ি থেকে বের হয় না, সারাদিন খালি বাড়িতেই থাকে। নে আর দেরি করিস না, চল সৌরভদার বাড়িতেই চল। দরজার কলিং বেল বাজাতে দরজা খুলল একটা 12-13 বছরের ছেলে। কাকে চাই? বাবু, বাড়িতে তোমার মা? না, মা বাড়িতে নেই। ওদের কথার মাঝখানেই হঠাৎ করে আঁচলে হাত মুছতে মুছতে একজন যুবতী মহিলা সেই ঘরে এলো। বোধহয় সে ঘরের কাজের মহিলা হবে। কে এসেছে গো সোনা? ও, আপনারা? আমরা আসলে এসেছি আমাদের পাড়ার ওই দুর্গাপুজোর চাঁদা কাটতে। তা বাড়িতে কেউ নেই এখন? না, দাদাবাবু তো অফিসে গেছেন, আর বৌদিমণি গেছেন বিউটি পার্লারে। আপনারা বরং সোনার কাছে চাঁদাটা দিয়ে যান, কাল পরশু এসে টাকাটা নিয়ে যাবেন, কেমন? মহিলা ভেতরের ঘরে চলে গেল। শুনলে তো, এবার চাঁদাটা আমার হাতে দিয়ে আপনারা আসুন। আর হ্যাঁ, আমার নাম বাবু নয়, আমার নাম সৌভিক। ভবিষ্যতে যখন আমাকে ডাকবেন, আমাকে এই নামেই ডাকবেন, ঠিক আছে? রাজু ছেলেটার হাতে চাঁদাটা দিয়ে কমল আর অরিজিতের সাথে চলে গেল সেখান থেকে। ছেলেটার ব্যবহার দেখেছিস রাজু? হ্যাঁ, মনে হচ্ছিল আমরা যেন বাড়ির কোনো বয়স্ক অভিভাবকের সাথে কথা বলছি। হ্যাঁ, ছেলেটা খুবই রূপ। এবার তাহলে সুজিত। হ্যাঁ, আচ্ছা চ তবে সুজিত কাকুদের বাড়িতেই চল। দরজায় কড়া নাড়তে দরজা খুললেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। কাকু, ওই আসলে আমাদের এবছরের দুর্গাপুজোর চাঁদাটা। আরে তোমরা যে, এসো এসো, ভেতরে এসো।
ভদ্রলোকের আহ্বানে তিনজন ঘরে ঢুকলো। বলো কি খাবে? চা মিষ্টি? কতদিন পর এলে, একটু মিষ্টি মুক্ত করে যেতেই হবে। সুজিত বাবুর ব্যবহারে ওরা তিনজনই বেশ একটু খুশিই হলো। আরে না না কাকাবাবু, আমরা আসলে এবছরে পুজোর চাঁদা নিতে এসেছি। আরে হবে হবে, চাঁদা কি ফুরিয়ে যাচ্ছে নাকি? তা তোমাদের খবর বলো, তোমাদের বাড়ির সব ঠিকঠাক আছে তো? তাহলে কাকু চাঁদাটা কাটি। এবার রজত জয়ন্তী বর্ষ বেশ একটু বড় করেই করব ভাবছি। তা 1001 টাকা কাটি। আরে কাটো কাটো, পুজো তো একবারই আসে। 1001 নয়, তোমরা বরং 2001ই কাটো। ছেলেরা বেশ হাসি মুখে চাঁদাটা কাটলো। তা বাবারা, আমার একটা কথা ছিল, তা অবশ্য আবদারও বলতে পারো তোমাদের কাছে। কি বলুন কাকু, বলুন। তা বাবা, তোমরা তো সবাই বেশ শিক্ষিত, বিয়ে পাশও করে গেছো, তা চাকরি বাকরির চেষ্টা তো নিশ্চয়ই করছো। অবশ্য তোমরা ভালোই পড়াশুনো জানো, একটা চাকরি নিশ্চয়ই ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, আশা করছি একটা সরকারি চাকরি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আসলে কি জানো তো বাবারা, আমার এক ভাগ্নি আছে, মা বাপ মরা মেয়ে, দেখে শুনে আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, অল্প বয়সেই বিধবা হলো। এখন আমার কাছেই থাকে, দেখতে শুনতে বেশ ভালো, আর বেশ পড়াশুনোও জানে। ইনি যার কথা বলছেন আমি তাকে চিনি, কালো তেরা, কিন্তু অবশ্য ওর 2 বছরের একটা বাচ্চা মেয়েও আছে, মেয়েটাকেও দেখতে খুব সুন্দর। একটু দাঁড়াও মা, সুজাতা, ওদের জন্য একটু জল মিষ্টি নিয়ে আয় না। তা যা বলছিলাম, তোমরা তো খুব ভালো ছেলে, বাড়ি থেকে নিশ্চয়ই বিয়ের জন্য সম্বন্ধও দেখছে, কি তাই তো? না না, আসলে নিজের পায়ে না দাঁড়ালে কি আর বিয়ে করা যায়? ওদের কথার মাঝখানে একজন যুবতী মেয়ে এসে একটা থালায় করে ওদের তিনজনের জন্য 3 গ্লাস জল আর 3 প্লেট মিষ্টি দিয়ে গেল। এই আমার ভাগ্নি সুজাতা, যার কথা তোমাদেরকে বলেছিলাম। যাও মা, তুমি ভেতরে যাও। ছেলেরা ততক্ষণে মিষ্টির প্লেট নিয়ে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। তা যে কথা তোমাদের বলছিলাম, আমার ভাগ্নি তো দেখতে শুনতে ভালোই, তো তোমাদের মধ্যে কারোর যদি আমার এই বিধবা ভাগ্নিটাকে পছন্দ হয়, মানে কেউ যদি বিয়ে করতে চাও, মানে ও তবে একটু উদ্রে যায়। সুজিত বাবুর কথা শুনে হঠাৎ করেই রাজু বিষম টিসম খেয়ে একাকার। অরিজিতও বেশ হতভম্ব হয়ে গেছে, শুধু কমল কোনো দিকে ভ্রুক্ষেপ না করে খেয়েই চলেছে। না মানে আমরা এখন উঠি। হ্যাঁ কাকু, এখনো অনেক বাড়িতে যেতে হবে তো চাঁদা কাটতে, দেরি হয়ে যাচ্ছে। আমি এখন উঠি। হ্যাঁ, মিষ্টিটা কিন্তু খুবই ভালো ছিল। এই কমল, চল। দাঁড়া, মিষ্টিটা খাও বাবা, ভালো করে খাও। আর খেতে হবে না, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে কমলের খাওয়া শেষ হলে অরিজিৎ এক প্রকার জোর করেই কমলকে তুলে নিল। বাবারা, বলছি তোমরা কেউ কি ব্যাপারটায় কিছু জানালে না তো? তোমরা চাইলে তোমাদের বাবা মার সঙ্গেও কথা বলতে পারো। কাকু, এই ব্যাপারে আমরা পরে ভেবে আপনাকে বলবো। আসলে আমরা তো অত বড় হইনি, বুঝতেই পারছেন। কথাটা বলেই তিনজন প্রায় এক প্রকার দৌড়ে সুজিত বাবুর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ল। যা বাবা, কথায় কথায় ওদের চাঁদাটা দেওয়ার কথাই মাথা থেকে বেরিয়ে গেল। থাক, পরে তো আবার আসবেই, তখন না হয় দিয়ে দেব।
আর পরের বার আসলে কাউকে না কাউকে ঠিক রাজি করাবই বিয়ের জন্য। এই সুযোগ ছাড়া যাবে না। এই ফাঁকে ভাগ্নিটারও একটা হিল্লে হয়ে যাবে। 2 দিন পরের কথা। তখন সকাল 10টা হবে। চায়ের দোকানটায় বসে চা খাচ্ছে 3 বন্ধু। কিরে, 2 দিন তো হয়ে গেল, এবার চল চাঁদা আদায়ের ব্যবস্থা করতে হবে তো। পুজো তো চলেই এলো। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু এই সুজিত কাকুদের বাড়ি আমি কিন্তু আর যাব না। খেয়ে পেয়েছিস নাকি? এবার গেলে হয়তো জোর করে ধরে আমাদের কারোর সাথে ওনার ওই ভাগ্নির বিয়ে দিয়েই দেবে। এক কাজ করি, ওনার বাড়িতেই বরঞ্চ কমলকে পাঠিয়ে দিই। সুজিত বাবুর মনে হয় ওই কমলকে বেশ পছন্দই হয়েছে। আমি মানে যাবো। আরে আরে তোতলাতে হবে না, আমরা জানি তোর এই শ্বেতা কাকিমার মেয়ে গীতাকে খুব পছন্দ। নে এসব কথা ছাড় এখন, এবার চল চাঁদাটা আদায় করতে যাই। তা কোন বাড়ি থেকে শুরু করা যায়? কেন, ওই অলোক? ঠিকই বলেছিস, চল অলোক কাকুদের বাড়ি থেকেই আগে শুরু করা যাক। 3 জনে আবার সেই অলোকবাবুর বাড়ি গেল। কলিং বেল বাজাতেই আবার তার স্ত্রী সুধা দেবী দরজা খুললেন। আরে তোমরা যে, তা আজকে আবার হঠাৎ কি মনে করে? মানে কাকিমা, মানে বৌদি, যা হোক, আসলে আমরা চাঁদাটা নিতে এসেছিলাম। 2 দিন আগে কেটে গেছিলাম না। ও চাঁদা না? তা উনি তো এখন বাড়িতে নেই। উনি না থাকলে তোমাদের কে চাঁদা দেবে বলো তো? আপনি দিতে পারবেন না বৌদি, মানে কাকিমা, মানে যা হোক, আসলে সামনেই তো পুজো, আর আমাদের ব্যস্ততার মধ্যে হয়তো আর আশাও হয়ে উঠবে না। বলছো? তবে দেখছি তোমাদের জন্য কি করা যায়। তোমরা আমাদের পাড়ার ছেলে, 2 দিন ধরে আসছো। আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে দেখে আসছি কেমন তোমাদের জন্য কি ব্যবস্থা করা যায় দেখি। সুধা দেবী ভেতরে চলে গেলেন। ভেতর থেকে আলমারি খোলার আওয়াজ শোনা গেল। দেখলি তো কেমন ভাবে টাকা আদায় করতে হয়? মনে হচ্ছে বৌদি টাকাটা দিয়েই দেবে। কিছুক্ষণ পরে সুধা দেবী ফিরে এলেন। তোমাদের কারো হাতটা একটু পাতো তো দেখি। হাত পাতবো মানে? আহা বলছি যখন পাতোই না। রাজু বেশ কৌতূহল বসে তার হাতটা পাতল সুধা দেবীর দিকে। সুধা দেবী কিছু একটা ঝনঝন করে শব্দ করে রাজুর হাতে দিল। রাজু সহ বাকি 2 জন অবাক হয়ে তাকিয়ে দেখল সুধা দেবী কিছু খুচরো পয়সা দিয়েছেন তার হাতে। এগুলো কি কাকিমা, মানে বৌদি? এই নাও, ভালো করে গুনে নাও। ওখানে পুরো 25 টাকা আছে, বুঝেছো? পুরো হিসেব করে দিয়েছি। হ্যাঁ, পরে আবার বলবে না যে কম হয়েছে। 25 টাকা? মানে একটা? শুধু কি 1 টাকা? ভালো করে দেখো, ওখানে 2 টাকার কয়েনও আছে। 3 বন্ধু কয়েক সেকেন্ড এই ওর মুখের দিকে তাকালো। মানে বলছিলাম, আমরা আসলে এই দুর্গাপুজোর চাঁদাটা নিতে এসেছিলাম। ও বুঝেছি, তোমাদের কাছে এটা কম মনে হচ্ছে তাই তো? তা কি করবো বলো, উনি আমাকে যা দেয় তাই জমিয়ে জমিয়ে দিলাম তোমাদের। আর তোমাদের দাদা কেমন মানুষ জানোই তো, হাত দিয়ে একটা টাকাও বেরোয় না। কত করে বললাম সামনে তো পুজো, আমাকে একটা ভালো জামদানি শাড়ি কিনে দাও, তা উনি সেটা দিলে তো। তা তোমাদের যদি আমার এই ভালোবেসে দেওয়া চাঁদাটা পছন্দ না হয় তবে আমাকে ফেরত দিতে পারো। পরে উনি থাকলে না হয় এসো, বরং এই টাকাতে আমার একটা নেল রিমুভার কিনতে পারবো। আমার এই সুন্দর নখগুলোতে কতদিন ধরে ভাবছি নানা রকমের নেল পালিশ ট্রাই করবো, তার নেল রিমুভারের অভাবে সেটা করতেই পারছি না। হাতের আঙুলগুলো একদম নিজের চোখের সামনে নিয়ে এলেন সুধা দেবী। না না, তা কেন? আপনি ভালোবেসে আমাদের পাড়ার পুজোয় চাঁদা দিয়েছেন,
অপছন্দ হবে কেন? চল, এই চল, তোরা চল। আসছি তবে কাকিমা, মানে বৌদি, যা হোক। হ্যাঁ, মনে রেখো, আমি যে তোমাদের পুজোর চাঁদাটা দিয়েছি সেটা আবার ওনাকে বলতে যেও না যেন। হ্যাঁ, উনি আমাকে টাকাগুলো রাখতে দিয়েছিলেন যাতে ওনার দরকারের সময় ওনাকে টাকাগুলো দিতে পারি। উনি জানতে পারলে। 3 বন্ধু ততক্ষণে রাস্তায় নেমে এসেছে। দেখছি অলোক কাকু যেমন কিপ্টে, কাকিমাও তেমনি কিপ্টে। দিবা দেবীতে মিলেছে বেশ ভালোই। বাবা, যেমন দিবা তেমন দেবী। দুর্গাপুজোর চাঁদা দিল মাত্র 25 টাকা, তাও আবার খুচরো পয়সায়। হ্যাঁ, তুই কিপ্টেতে জমেছে ভালো। ছাড় ওসব ব্যাপার, এবার তবে কোন বাড়িতে যাবি? চল তিন করি বাবু, এক কিপ্টের বাড়ি থেকে বেরিয়ে আবার আরেকজনের বাড়িতে? বলছিলাম অলোক কাকুদের বাড়ি থেকে তো 25 টাকা পাওয়া গেল, উনি আবার না 5 টাকা দিয়ে বসেন। তবুও একবার গিয়ে দেখাই যাক না, বলা তো যায় না, উনি হয়তো চাঁদাটা দিয়েও দিতে পারেন। সবসময় আগে থেকেই হতাশ হতে নেই। ঠিক আছে, তুই যখন বলছিস চল তাহলে। 3 জনে 3 কড়ি বাবুর বাড়িতে গিয়ে তাকে ডাকতেই বেরিয়ে এলেন তিনি। বলছিলাম যে কাকু, আসলে আমাদের পাড়ার পুজোর চাঁদাটা। ও, তোরা পাড়ার পুজোর চাঁদা চাইতে এসছিস? তা আয় আয় আয়, ভেতরে আয়, এসে বস তোরা। তার কথায় 3 বন্ধু ওর মুখের দিকে তাকালো। 3 কড়ি বাবু যখন তাদের ভেতরে ঢুকে বসতে বলছেন, তখন তার নিশ্চয়ই আজ মনটা বিশেষ ভালো আছে। তিনি আজ চাঁদাটা দিয়েও দিতে পারেন। 3 জন ভেতরে ঢুকলো। তাদের বসার জন্যে 3 কড়ি বাবু চেয়ার এগিয়ে দিলেন, কিন্তু চেয়ারের দৈন্যদশা দেখে কেউ সে চেয়ারটায় বসতে সাহস পেল না। কাঠের চেয়ারটার একটা হাতল নেই, একটা পায়া ভাঙা, আর একটা পায়াও প্রায় ভাঙার মুখে। এই চেয়ারে বসলে যে কোনো সময় ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। না না কাকু, আমরা বসবো না, আসলে আমাদের চাঁদাটা। আরে হ্যাঁ, চাঁদা যখন নিতে এসেছিস তখন তো দেবই। তবে কি জানিস তো, একটা কথা বলি তোদের, ওই অমলকান্তির ব্যাপারটা জানিস নিশ্চয়ই। অমলকান্তি? অমলকান্তি কে কাকু? আপনার কোনো আত্মীয়? ওই আগের বার। আরে না, তোরা ভুল ভাবছিস। অমলকান্তি আসলে আমার কেউ হয় না। তোরা অমলকান্তিকে চিনিস না। ওই যে, আরে সে রে, যে রোদ্দুর হতে চেয়েছিল, তারপর অন্ধকার ছাপাখানায় কাজ করে। ওই যে নীরেনবাবুর কবিতার কথাটা মনে নেই? নীরেনবাবুর কবিতা? 3 জনেই ফ্যাল করে 3 কড়ি বাবুর দিকে তাকিয়ে থাকলো। তারা এসেছে দুর্গা পুজোর চাঁদা কাটতে, তার সাথে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা অমলকান্তি কবিতার কি সম্পর্ক সেটাই তারা বুঝতে পারল না। কাকু, আমরা আসলে এখানে এসেছি পুজোর চাঁদা কাটতে। আমাদের পাড়াতে এবছর যে দুর্গা পুজো হবে তার। কি অবস্থা দেখতো ওই ছেলেটার, কি চেয়েছিল, আর এখন তাকে কি করতে হচ্ছে। কোথায় তার বন্ধুরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আর সে পড়াশোনা না করে কি যে করে বেড়াচ্ছে। তাই তো সবাইকে বলি, জীবনের লক্ষ্যটা আগে থেকে স্থির করে নিতে হয়। যারা জীবনের লক্ষ্য আগে থেকে স্থির করে না, তাদের অন্ধকারেই পড়ে থাকতে হয়। রাজুরা 3 জনেই বেশ বিরক্ত মনে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে একটা মানধাত্তার আমলের কবিতার প্রসঙ্গ এনে তিনি যে তাদেরকে কি বোঝাতে চাইছেন সেটাই তো তারা বুঝছে না। এই যে অমলকান্তি যে ছাপাখানায় কাজ করছে, এতে সমাজের বা দেশের কোনো উপকার হচ্ছে কি? হচ্ছে না তো। তার যে বন্ধুরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারা কত সুন্দর দেশের দশের সেবা করছে। বা ধর, এখন এই তোদের কথাই ধর না কেন, তোরা যে চাকরি বাকরি না করে এই ফ্যাঁ করে বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছিস,
এতে কার কি উপকারে লাগছে? বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিস চাঁদা আদায়ের উদ্দেশ্যে। একটা চাকরি পেলে কি করতিস? তোরা নিজেরাই পুজোর খরচটা দিতে পারতিস, আর বাড়ি বাড়ি ঘুরে চাঁদা আদায় করবার ঝক্কি পোয়াতে হতো না। বলছিলাম কি কাকু, আমরা আসলে আপনার কাছে চাঁদা নিতে এসেছিলাম, তা চাঁদাটা কি আজকে পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, কেন দেব না? তোরা এত কষ্ট করে পুজোর আয়োজন করছিস। তবে আজ নয়, তোরা বরং কাল আয়। আসলে আমার ব্যাংকে টাকা আছে তো, আজ গিয়ে তুলব, কাল দিয়ে দেবো। আসলে যা চোর ডাকাতের উপদ্রব বেড়েছে, ঘরে টাকা রাখতে ভরসা আর হয় না, এই ব্যাপার আর কি। আচ্ছা কাকু, আমরা তাহলে এখন আসি, নমস্কার। কমল, চলে আয়। কথাটা বলে সে বাকিদের আসার অপেক্ষা না করে বাইরে বেরিয়ে গেল। রাজু আর কমলও বেরিয়ে গেল তার পেছন পেছন। শান্ত হওয়ারই, আমি জানি তোর রাগ হচ্ছে, রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অনেক সময় অনেক কঠিন পরিস্থিতিতে পড়েও মাথা ঠান্ডা রাখাটা জরুরি। আর একটুক্ষণ থাকলেই ওনার সাথে আমার একটা হাতাহাতি হয়ে যেত। চাঁদা দেওয়ার নাম নেই, গেন দেওয়ার বেলায় একেবারে অষ্টরম্ভা। বাদ দে, যা হবার হয়ে গেছে। এবার তবে কোন বাড়ি যাবি? চল তবে শ্বেতা কাকিমার বাড়িতে চল। হ্যাঁ হ্যাঁ, তাই চ। ও, শ্বেতা কাকিমার বাড়ি যাবো শুনেই কমলের মনে কেমন লাড্ডু ফুটছে দেখ। খবরদার কমল, ওখানে গিয়ে যদি বেফাস কিছু বলেছিস, তোর জন্য আজকে আমাদের যদি বিপাকে পড়তে হয় না, তবে তোর একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম তোকে। না না, আমি ঠিক আছে, তোরা ঝড়াঝাটি পরে করবি, এখন চল চাঁদাটা নিয়ে আসি। তারা শ্বেতা দেবীর বাড়ি গেল। কাকিমা বাড়িতে আছেন নাকি? ভেতরে ঘর থেকে একটা 16-17 বছরের মেয়ে নাইটি পরে বেরিয়ে এলো। কে? ও কাকু, তোমরা? কাকিমা নেই গীতা? না, মা তো স্কুলে গেছে। তোমাদের কোনো দরকার আছে কি? না, মানে আমরা আসলে পুজোর চাঁদাটা নিতে এসেছিলাম। কাকিমা কিছু রেখে গেছে নাকি? ওদের কথাবার্তার মাঝে ভেতর থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা বেরিয়ে এলেন, যিনি এই বাড়িতে কাজ করেন। কে এসেছে গো মা? কাকিমা, কাকুরা চাঁদা নিতে এসেছে। মা কি কিছু রেখে গিয়েছে? না তো, দিদি মনে হয় ভুলে গিয়েছেন। আপনারা বরং একবার কাল একবার আসুন তো। ঠিক আছে, আমরা তাহলে কালই আসবো। এরপর তিনজনে রাস্তায় বেরিয়ে এলো। এখনো পেলাম না, ভাবলাম আর কেউ না দিক, শ্বেতা কাকিমা ঠিকই চাঁদাটা দিয়ে যাবে। আরে চিন্তা করছিস কেন? উনি তো বললেন কাল আরেকবার আসতে, কাল হয়তো দিয়ে দেবেন। তবে কমল, কাকিমার মেয়ে কিন্তু তোকে কাকু বলে ডেকেছে, মনে আছে তো? মোটেই আমাকে বলেনি। ও তোদেরকে কথা করালে চলবে না, আমাদের সাথে তুইও ছিলিস, তাই তোকেও কাকু ডেকেছে। তোরা থাম, চল এবার আমরা অসিত বাবুদের বাড়ি যাই। অসিত বাবু? বাবা, উনার বাড়িতে গেলে উনি আবার জ্ঞানে সাগর খুলে বসে পড়বে। তবুও চল, শিক্ষক মানুষ ছিলেন, ঠাকুর পুজোর নামে হয়তো চাঁদাটা দিয়েও দিতে পারেন। তিন বন্ধু গেল অসিত বাবুর বাড়িতে। কলিং বেল বাজাতেই অসিত বাবু দরজা খুললেন। আরে তোরা যে, আয় আয় ভেতরে আয়। বলছিলাম কাকু, আমাদের চাঁদা তো হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন দেব না বলতো? তোরা এই ইয়ং জেনারেশন এত উদ্যোগের সাথে পুজোর আয়োজন করছিস, তোদের এই প্রচেষ্টাকে আমি নিশ্চয়ই সাপোর্ট করব। আয় 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 ভেতরে আয়। অসিত বাবু তাদের ডেকে ভেতরের ঘরে চলে গেলেন। কিরে, ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? আবার তিনটারি বাবুর মতো জ্ঞান দিতে শুরু করবে না তো? আরে কিছু হবে না, সব সময় তোরা আগে থেকেই ঘাবড়ে যাস।
উনি যখন বললেন তখন দেখিস আমাদের চাঁদাটা হয়তো ভালোভাবেই দেবেন। রাজুর পেছন পেছন তিন বন্ধু অসিত বাবুর ঘরে ঢুকল। এই ঘরটা হয়তো তার পড়ার ঘর। ঘরের বাঁদিকে বুকসেলটা প্রায় বইতে ভর্তি। ঘরে একটা টেবিল পাতা, আর টেবিলের এই প্রান্তে দুটো আর ওই প্রান্তে একটা চেয়ার পাতা। টেবিলের উপর 3-4টে ফাইল আর একতারা কাগজ ছড়িয়ে ছিটিয়ে রাখা, যার মধ্যে কিছু কাগজে আবার ইংরাজিতে কি সব লেখা। আরে তোরা দাঁড়িয়ে রইলি কেন? বস না। হ্যাঁ হ্যাঁ বসছি। কমল বস। আসলে একটা থিসিস লিখছিলাম, বুঝলি, ওই প্যালিন্ড্রোম নিয়ে। ইচ্ছা আছে এটা নিয়ে একটা বই ছাপানো। কি বললেন কাকু? প প নয় প নয়, উফ বাবা, প্যালিন্ড্রোম নামটা প্রথম শুনলি বুঝি? সত্যি কমল এই কথাটা প্রথম শুনল। বাকিরাও আগে কখনো এই কথাটা শোনেনি, তবে সেটা তারা অসিত বাবুকে বলল না। প্যালিন্ড্রোম কথার অর্থ হচ্ছে যা সোজা এবং উভয় দিকেই সমান। অর্থাৎ প্যালিন্ড্রোম সংখ্যা বা অক্ষর হলো এমন বিশেষ জিনিস যা ডান দিক দিয়ে দেখলেও যা হবে, আবার বাঁ দিক দিয়ে দেখলেও তাই হবে। এই যেমন ধর রমাকান্ত কামাল, সোজা দিক দিয়ে লিখলেও যা হবে, উল্টো দিক দিয়ে লিখলেও তাই হবে। আবার ধর কাকু, বলছিলাম আমাদের চাঁদাটা। ও হ্যাঁ, তোদের চাঁদাটা না? উফ, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই নেই, পুরো 100 টাকা আছে। কাকু বলছি, এবার আমাদের রজত জয়ন্তী বর্ষ, একটু যদি বেশি। তাছাড়া এই 101 সংখ্যাটার আরো গুরুত্ব আছে। এটা 3 অক্ষরের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আবার দেখ, শেষের সংখ্যাটা বাদ দিয়ে প্রথম 2 সংখ্যা 10 হলো 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। আবার প্রথম সংখ্যাটা বাদ দিলে। আচ্ছা কাকু, পরে একদিন এসে বাকিটা শুনবো। হ্যাঁ, এখন আসলাম কাকু, আরো বাড়িতে যেতে হবে তো। নমস্কার। তিনজনে বেরিয়ে এলো রাস্তায়। বুকে বুকে একদম মাথা ধরিয়ে দিল। আর কিছুক্ষণ ওখানে দাঁড়ালে তো আমার নির্ঘাত হার্ট অ্যাটাক করতাম। মিলিয়ে নিতিস তোরা। তাও তো উনি কিছু চাঁদা দিয়েছেন, বাকি কেউ তো চাঁদার টাকা দিতেই চাইছে না। চল এবার তবে নতুন কাকু বাবা, উনি তো আরেকজন, হয়তো আমাদেরকে চিনতেই পারবেন না, বা হয়তো বলে বসবেন এটা কোন পাড়া কোন শহর। আচ্ছা আচ্ছা চল, একবার গিয়ে দেখাই যাক না, হয়তো চাঁদাটা দিয়েও দিতে পারেন। ঠিক আছে বলছিস যখন, চল তাহলে। ওরা রতনবাবুর বাড়ির সামনে এসে দরজায় টোকা দিতেই রতনবাবু দরজা খুললেন। আরে তোমরা যে, গুড নাইট গুড নাইট। তিনজন বন্ধু বেশ অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো, তবে তারা স্পষ্টই বুঝতে পারলো রতনবাবু হয়তো গুড মর্নিং বা শুভ সকাল বলতে গিয়ে ভুলবশত গুড নাইট বলে ফেলেছেন। তারা আর তার ভুল শুধরে দেবার কোনো প্রকার প্রয়াস করল না, কারণ রাজু তাদেরকে আগে থেকেই শিখিয়ে রেখেছে যে রতনবাবুর ভুল কথা শুধরানোর প্রয়াস করে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি নিজেদের কাজটা অর্থাৎ চাঁদা আদায় করা যায় ততই ভালো। কাকু, আমরা আসলে এবারে চাঁদার টাকাটা নিতে এসেছি। এবার আসলে আমাদের রজত জয়ন্তী বর্ষ পড়েছে তো। চাঁদা? আর কিসের চাঁদা? তোমরা কি কোনো বন্যা ত্রাণে সাহায্য করছো নাকি? কিন্তু এখন তো কোনো বন্যা হয়নি ক। হ্যাঁ, বন্যা আপনার? কিন্তু অরিজিৎ তার কথা শেষ করবার আগে রাজু তার কোমরে সজোরে একটা চিমটি কাটল। চিমটি খেয়ে অরিজিৎ চুপ করে গেল। আসলে এবার আমরা বেশ বড় করে দুর্গাপুজো করতে চলেছি তো, তাই আসলে আপনার কাছ থেকে চাঁদাটা নিতে এসেছি। 2 দিন আগে যে কেটে গেছিলাম। দুর্গাপুজো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই যে ভগবান শ্রী রামচন্দ্র কংসকে বধ করবার জন্য অকাল বোধন করেছিলেন, তাই না? কিন্তু সে তো দেরি আছে, বৈশাখ মাসে মনে হয় শুনেছি যেন। এখন যেন বেশ কি মাস। রতনবাবু আবার মাথা চুলকোতে লাগলেন। তিনি বারবার এরকম ভুল কথা বলছেন দেখে অরিজিৎ মনে মনে একটু ক্ষিপ্ত হলেও রাজুর জন্য সে কিছু বলতে পারছে না।
না না কাকু, দেরি কোথায়? আর 5 দিন পরেই তো মহালয়া, তারপরেই। মহালয়া? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা সেই কথা মনে পড়ে। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন জানো, আমরা সকলে মিলে একসাথে বসে রেডিওতে মহালয়া শুনতাম। গায়ে কাটা দিয়ে উঠতো সেই লাইনটা শুনে, আশ্বিনে শারদ প্রাতে। তারপরে লাইনটা যেন বেশ, হ্যাঁ, কাশ ফুল ফুটেছে মনে, তাই না? ঠিক বলেছি না বলো? অরিজিৎ তখন যে বেশ ভয়ানক পরিমাণে রেগে গেছে সেটা রাজু বুঝতে পারল। অরিজিৎ একটু শিল্পী মানুষ, ভালো গান বাজনা করতে পারে, তাই কেউ যদি কোনো গান বা কবিতায় ভুল লাইন বা ছন্দ ভুল বলে তাহলে তার উপর হঠাৎই রেগে যাওয়াটা অরিজিতের একটা স্বভাব। কাকু, তবে চাঁদাটা? চাঁদা? চাঁদাটা কি বলো তো বাবা? ও হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় একটা কবিতা ছিল, হেন কালে আকাশেতে উঠিলেন চাঁদা। চাঁদা মানে তো ওই চাঁদকে বোঝানো হয়েছে, তাই না গো? তোমরাও কি সেরকম কোনো চাঁদকে? কিন্তু এখন তো সকালবেলা, এখন চাঁদ কোথা থেকে আসবে? রাজু, তুই এখানে দাঁড়ালে দাঁড়া, আমি আর এখানে 1 মিনিটও দাঁড়াতে চাই না। কমল, চল। হরি হরি, শোন একটু। সে আর কমলও চলে গেল অরিজিতের পেছন পেছন। কি ব্যাপার, ওরা এত রেগে গেল কেন? আমি কি কিছু ভুল বলে ফেললাম? কি জানি বাবা, বয়স হচ্ছে তো, আজকাল সব মনে থাকে না। হরি হরি, শোন একটু। হরি, শান্ত হ, আমাদের আরো বাড়িতে যেতে হবে। তোরা গেলে যা, আমি আর এর মধ্যে নেই। আমি চললাম বাড়ি। চাঁদা দেওয়ার কারোর নাম নেই অযথা ফালতু বক বক সহ্য করা। হরি, শোন একটু। ততক্ষণে অরিজিৎ নিজের বাড়ির অভিমুখে রওনা দিয়েছে। রাজু তার দিকে কয়েক সেকেন্ড হতাশ হয়ে দাঁড়িয়ে থাকলো। কি আর করা যাবে? চল তবে, আমি আর তুই। চল, এবার তবে সৌরভদার বাড়িতেই যাওয়া যাক, দেখি কোনো চাঁদা মেলে কিনা। অতঃপর রাজু আর কমল সৌরভ বাবুর বাড়ি গিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলল আবার সেই সৌরভ বাবুর ছেলে, যে নিজেকে সৌভিক বলে পরিচয় দিয়েছিল। এ কি, এত সকালে তোমরা? বাবাকে চাই বুঝি? বাবা বাড়িতে নেই, অফিস গেছে। হ্যাঁ, আমরা আসলে সৌভিক বাবু, আমরা আসলে পাড়ার পুজোর চাঁদা নিতে এসেছি। তোমার মা তো আছে, তাকে একটু ডেকে দাও না। রাজুকে এরকম শান্তভাবে কথা বলতে দেখে সৌভিকের একটু মন গড়ল বলে মনে হলো রাজুর। এসো, তোমরা ভেতরে এসো। সৌভিকের কথায় ঘরের ভেতর ঢুকলো রাজু আর কমল। এমন সময় ঘরের মধ্যে আবার সে কাজের মেয়েটির অনুপ্রবেশ ঘটল। কে এসেছে গো সোনা? ও আপনারা? কিন্তু বৌদি তো এখন। লক্ষ্মীদি, আমি কথা বলছি ওনাদের সাথে। সৌভিকের কথাতে কাজের মেয়েটি চুপ করে আবার ভেতরে ঘরে চলে গেল। যতই হোক মালিকের ছেলে বলে কথা। কাকু, তোমরা এসো, ভেতরে এসো, এখানে বসো। বলছিলাম সৌভিক বাবু, তোমার মাকে। কাকু, বলছিলাম এই অঙ্কটা একটু করে দেবে? কালকে আমার না অঙ্ক পরীক্ষা, কিছুতেই না অঙ্কটা মিলছে না। অঙ্ক কই দেখি, কোন অঙ্ক পারছো না? রাজু সৌভিকের হাত থেকে খাতাটা নিয়ে নিল। কমল জানে সে পড়াশোনায় অতটা ভালো না হলেও রাজু মেধাবী ছাত্র, আর সে সায়েন্সে ভালো নম্বরই পেত, তাই অঙ্কটা সে করে দিতেই পারবে। এই নাও, তোমার অঙ্ক হয়ে গেছে। অনেক ধন্যবাদ কাকু। মা তো এখন পুজোর ঘরে ঠাকুর পুজো করছে। মা তো পুজো করার সময় কারোর সাথে কথা বলে না, আর পুজো করতে করতে ওঠেও না। আর ওই সময় কেউ মাকে ডাকতে এলে মা খুব রেগে যায়। তোমরা এক কাজ করো, তোমরা বরং কাল এসো, মা কাল তোমাদের সব টাকা দিয়ে দেবে। কিন্তু সৌভিক বাবু। আর হ্যাঁ, আমার নাম সৌভিক বাবু নয়, শুধু সৌভিক।
আমি এখন ক্লাস 7-এ পড়ি, আর আমার বয়স 13 বছর। যেদিন আমি ভালো চাকরি করব সেদিন না হয় আমাকে সৌভিক বাবু বলে ডেকো, কেমন? রাজু আর কিছু না বলে উঠে দাঁড়ালো, কারণ সে জানে এই বাড়িতে থাকলে এই বাচ্চা ছেলেটার কাছে তাকে আরো অপমানিত হতে হবে। দেখলি তো ওই ওই ছেলেটা তোকে দিয়ে অঙ্কটা করিয়ে। থাক, বাদ দে এসব কথা। আমি ভাবছি যে হারে চাঁদা উঠছে, পুজো যে কিভাবে। রাজু, ওই দেখ যেখানে কি রে বাবা করছিস কেন? কি হয়েছে তোর? একেবারে সামনে রয়ের দিকে তাকা রাজু। রাজুও বেশ অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখল সুদীপবাবু ব্যাগ ভর্তি বাজার নিয়ে তাদের দিকে এগিয়ে আসছেন। বোধহয় তিনি বাজার থেকে বাড়ি ফিরছেন, আর তারা তার বাড়ির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। চল, উনি দেখে ফেলার আগেই মানে কেটে পড়ি। ওরা পেছন ঘুরে চলে যেতে যাবে, এমন সময় তাদের দেখতে পেয়ে হাঁক দিলেন সুদীপবাবু। আরে রাজু যে, তা কমল তো আছে দেখছি সঙ্গে। তা তোমরা আমার বাড়ির সামনে কি মনে করে? না না না, মানে এই একটু চাঁদা কাটতে বেরিয়েছিলাম আর কি। হ্যাঁ। আরে চাঁদা নিতে এসেছো, ঠিক আছে, তুই তখন বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। আরে আমি না হয় ছিলাম না, কিন্তু সুজাতা তো ছিল, আর আশা করি ও তোমাদের ভালোই আপ্যায়ন করত, আর আলাপটাও ভালো করে হয়ে যেত। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। না না কাকু, আমরা আর ভেতরে যাব না। আরে কেন আসবে না? এসো ভেতরে। মা সুজাতা, দরজাটা খোল মা। না না কাকু, আমার আসলে খুব জোরে পটি পেয়েছে, আমি চললাম। কথাটা বলেই কমল ঊর্ধ্বশ্বাসে নিজের বাড়ির দিকে দৌড় দিল। রাজু, তাহলে তুমি তো চলো। না না কাকু, আমার টিউশন আছে, আসলে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি তো। কথাটা বলে সেও নিজের বাড়ির দিকে পা দিল। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে আমাদের অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।